পূর্ণিমা অবস্থায় মনের জোয়ার ভাটাটা বেশি খেলে আর কি। বৈশাখ মাসে যখন জন্মাবে তখন কিন্তু রবি অ্যাক্টিভ থাকবে, পাওয়ারফুল থাকবে, যে এই সময়টা বাচ্চার জন্ম নিলে কিন্তু ভালো বেবি হবে। ভালো ডিসিশন নেয় তাহলে কিন্তু ভালো হতে পারে, কিন্তু যদি খারাপ ডিসিশন নেয় সে খারাপটাই কিন্তু সে বেছে নেবে। বাতাস লাগা, হাওয়া লাগা, এরকম ব্যাপারটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। বৃশ্চিক রাশির মধ্যেই একটা রহস্যময়তা থাকবে, কিন্তু এদের মধ্যে একটা প্যারানর্মালিটিটার ব্যাপারটা থাকবে। তন্ত্র মন্ত্র গুপ্তবিদ, বায়ু তত্ত্ব যার শরীরের মধ্যে আছে তার চেহারাটা পাতলা সরু রোগা হবে। সবার সব রত্ন সুইটেবল হয় না। শত্রু গ্রহ হলে তাদেরকে কিন্তু ঝট করে প্রতিকার না দেওয়াই ভালো। ডাক্তারে কোনো টেস্ট করবে, কোনো ধরা পড়বে না। যে কোনো মন্ত্র পাচ্ছে ইউটিউব থেকে হয়তো সেটা পাঠ করছে, কিন্তু এতে অনেক সাইড এফেক্ট হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। রবি এবং শনি দুটো প্রতিকার কিন্তু একসাথে চলে না। অবতার কিন্তু 9টা গ্রহকে কিন্তু ইন্ডিকেট করে। কালসর্প যোগ আছে, এদের কিন্তু কোনো রত্ন পড়ে কিন্তু প্রতিকার হবে না। সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের সাহায্য নিতেই হবে। বছরটা ভীষণভাবে মানে সরকারের উপর দিয়ে ভীষণ চাপ যাবে। মানে আমার মতোই কেউ একজন আছে কিন্তু তার শরীর নেই। ব্যাড স্পিরিট কিন্তু ক্ষতি করতে চায়। এরা বাস্তব জীবনে এরা যখন জীবিত ছিল তখনও ক্ষতি করতো। তন্ত্রে সবই সম্ভব। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে আছেন রুদ্রভীষণ শাস্ত্রী স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনি যদি একটু বলেন যে আপনি তো বহু বছর অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, তো এই অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষটা কি? নমস্কার সকল বন্ধুদেরকে। অ্যাস্ট্রোলজি তো ভীষণ বড় একটা সাবজেক্ট, সমুদ্র, মহাসমুদ্র। একদিনে এই এপিসোডে শেষ করা যাবে না পুরোটা। তো আমরা ধীরে ধীরে এগোবো অ্যাস্ট্রোলজির বিষয় নিয়ে। জ্যোতিষ হলো এমন একটা বিজ্ঞান যেখানে গ্রহ, নক্ষত্র, তারা এদেরকে নিয়ে এবং রাশি, নক্ষত্র এদেরকে বিচার বিশ্লেষণ করে আমরা মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারি। শুধু মানুষের ভাগ্য নয়, আমরা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বলি, সব কিছুরও আমরা নির্ধারণ করতে পারি। এটা হচ্ছে মানডেন অ্যাস্ট্রোলজিতে আমরা করি। মেনলি ফলিত জ্যোতিষে আমরা মানুষের ভাগ্য ইত্যাদি নিয়ে আমরা করি, কাজ করেন। আচ্ছা, এই যে আমরা সবসময় কথায় শুনে থাকি যে এর অমুক গ্রহ খারাপ, এর অমুক গ্রহ ভালো, এই গ্রহটার সঙ্গে আমাদের কি সম্পর্ক যে সবকিছু ভাগ্য বদলে যাচ্ছে গ্রহের জন্য? গ্রহ তো আকাশে একটা রয়েছে, মানে আকাশে অনেক দূরে অবস্থান করছে। গ্রহ হলো একটা এনার্জি। কেমন আমরা এই যে সূর্যকেও গ্রহ বলছি জ্যোতিষের ভাষায়, এবং আবার চন্দ্র উপগ্রহ হতেও তাকেও গ্রহ বলছি। কিন্তু কারণটা হলো সূর্য হলো একটা এনার্জি এবং চন্দ্রর একটা এনার্জি এবং একটা বস্তু। যে কোনো বস্তু এবং এনার্জিকে আমরা গ্রহ বলি। কেমন আর রাহু কেতু আমরা ছায়া গ্রহ ধরি, কিন্তু এগুলোর মধ্যে একটা এনার্জি কাজ করে। যদি রাহু কেতু কি বলতে যাই, তাহলে পৃথিবীর কক্ষপথ এবং সূর্যের কক্ষপথ যেখানে ছেদ করছে, সেই দুটো ছেদ বিন্দুতে দুটো ম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হচ্ছে, একটা রাহু একটা কেতু। কেমন এই হিসেবে এটা গণনা করা হয়, আমরা গণনা করি, এবং এগুলোর প্রভাব খুবই মানুষের জীবনে খুব বেশি থাকে। আচ্ছা, এটা কি এমন হয় যে গ্রহ আমাদের পৃথিবীর কাছাকাছি সেই গ্রহর প্রভাব বেশি? অর্থাৎ অবশ্যই চন্দ্র উপগ্রহ হলেও চন্দ্রের প্রভাব কি বেশি? চন্দ্রের প্রভাব তো বেশি হবেই, কারণ পৃথিবীতে যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানুষের শরীরের মধ্যেও 3 ভাগ জল, 70% জল থাকে, এবং 1 ভাগ মানে মাংস মাসেল থাকে। তো সেক্ষেত্রে চন্দ্রের এফেক্টটা বেশি থাকবে। দেখবেন পূর্ণিমা অমাবস্যা এরকম একটা সিচুয়েশানে এইসব যে তিথিগুলো চলে, তখন কিন্তু চন্দ্রের টানটা অনুভব করা যায়। দেখবেন পাগলা গারদগুলো এই সময় বন্ধ থাকে, অ্যাসালিমগুলোকে, ঠিক আছে, এবং জোয়ার ভাটা খেলে। এই সময় জোয়ার ভাটা বেশি করে দেখা যায়। মানে মানুষের জীবনে বাত বা আর্থ্রাইটিস বিভিন্ন রোগগুলো কিন্তু এই সময় বেড়ে যায়। না, এই যে আপনি বললেন যেটা যে মেন্টাল অ্যাসাইলাম, এগুলো বন্ধ রাখার কারণটা কি? বন্ধ রাখে কারণ চন্দ্র হলো মনের কারক গ্রহ। মনটা এই সময় পূর্ণিমা অবস্থায় মনের জোয়ার ভাটাটা বেশি খেলে আর কি। আমাদের শরীরেও যেমন জোয়ার ভাটা, মনের ভিতরেও কিন্তু জোয়ার ভাটা চলে। হ্যাঁ, কখনো মন অ্যাক্টিভ হয়ে যায়, কখনো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই দেখবেন পূর্ণিমার সময় মনটা খুব খুশিতে ভরে ওঠে, কিন্তু অমাবস্যার সময় দেখবেন বিমর্ষতা দেখা যায়। এই জন্য পূর্ণিমা যে জাতক জন্মায় তাদের মানে চন্দ্রটা খুব পাওয়ারফুল থাকে, যে কারণে তাদের মন ভীষণ ভালো হয়। কিন্তু অমাবস্যার সময় যে জন্ম হয় তাদের কিন্তু মনের মধ্যে একটা দুঃখ, একটা কষ্ট, একটা কাজ করে। ওকে, এবার সেই রকম কি তাহলে শুধু পূর্ণিমা অমাবস্যা, নাকি যে ব্যক্তি পূর্ণিমার যত কাছাকাছি জন্মাচ্ছে, হ্যাঁ, ওই অনুযায়ী তিথি অনুযায়ী
পূর্ণিমা যত কাছাকাছি জন্মাচ্ছে সেই অনুযায়ী তার মানে মুনের পাওয়ারটা বেশি পাওয়া যাবে। আবার ইকুয়ালি যে অমাবস্যার কাছাকাছি জন্মাচ্ছে তার কিন্তু ডিপ্রেশন বেশি থাকবে, ডিপ্রেশনটা কমে আসবে, মানে বেড়ে যাবে, ডিপ্রেশন বেশি থাকবে তার জীবনে। আচ্ছা স্যার, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এটা তো বুঝলাম গ্রহর ব্যাপার, কিন্তু এই যে অনেক ক্ষেত্রে শুনি যে অমুক গ্রহ অমুককে নজর দিচ্ছে, অমুক গ্রহ বক্রি হয়ে গেছে, এগুলোর মানেটা যদি একটু আমাদের দর্শকদের খুলে বলেন। আমরা যে গ্রহ দেখি, আমরা জ্যোতিষশাস্ত্রে, ফলিত জ্যোতিষশাস্ত্রে, বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের যে আমরা 9টা গ্রহকে ধরি, 9টা গ্রহ এবং রবি চন্দ্র মঙ্গলে মানে সব গ্রহগুলো ধরি, রবিচন্দ্র নক্ষত্র এবং উপগ্রহ সত্ত্বেও কিন্তু এদেরকে গ্রহ ধরছি, এবং গ্রহদের বিভিন্ন দৃষ্টি থাকে, ঠিক আছে। দৃষ্টি মানে প্রভাব। রবির যেমন প্রভাব থাকে সপ্তমে, যে ঘরে সে বসে থাকবে তার সপ্তম ঘরটাকে সে উজ্জীবিত করে। দেখবেন বৈশাখ মাসে যাদের যেসব জাতক জন্মায় বাচ্চারা, তাদের মধ্যে যতটা মানে অ্যাক্টিভনেস থাকবে, তারা কিন্তু কার্তিক মাস বা অঘ্রাণ মাসে জন্মালে কিন্তু রবিটা তখন ডাউন থাকে, তাদের মধ্যে কিন্তু অতটা অ্যাক্টিভ থাকবে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যতটা রবির তেজ থাকবে ততটা কিন্তু কার্তিক অঘ্রাণ মাসে থাকবে না। রবি কিন্তু তুলা রাশিতে যখন ঢুকবে তখন কিন্তু রবি নিচস্থ বলা হয়, ঠিক আছে। কিন্তু বৈশাখ মাসে যখন জন্মাবে তখন কিন্তু রবি অ্যাক্টিভ থাকবে, ভীষণভাবে পাওয়ারফুল থাকবে। সেজন্য রবি যখন বৈশাখে জন্মাচ্ছে সে কিন্তু সপ্তম ঘরকে দৃষ্টি দেবে, তুলা রাশিকে কিন্তু সে দৃষ্টি দেবে, যে কারণে বৈশাখ মাসে যেসব জাতকরা জন্মায় তাদের মধ্যে অ্যাক্টিভনেসটা বেশি থাকবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে গর্ভধারণের ক্ষেত্রেও কি আপনাদের পরামর্শ নেওয়া উচিত? অবশ্যই গর্ভধারণের সময় একটু দেখা দরকার যে আগামী, আমাদের যেহেতু এখন মানে ক্যালকুলেটিভ হয়ে গেছে যে আগামী দিনে কি আসতে চলেছে, সেটা তো আমরা দেখতে পাবো যে কালসর্প যুগে জন্ম হবে না কোন যুগে জন্ম হবে, মানে রাহু কেতু যে সময়টা ডেলিভারি হবে আমরা জানি, মানে একটা 10 দিন যে ক্যালকুলেশন থাকবে। তো আমরা আগে থেকে দেখে নেব ক্যালকুলেশন করে যে তার কতদিন 10 মাস 10 দিন পরে সিচুয়েশনটা কি হতে চলেছে, মানে গ্রহদের অবস্থানটা কি হতে চলেছে, সেই অনুযায়ী আমরা দেখতে পাবো যে আমরা মঙ্গলটা ডাউন থাকবে না কোন গ্রহটা ডাউন থাকবে সেটা দেখতে পারবো, বা রবিটা কোন ঘরে থাকবে। রবি তো প্রতিটা ঘরে এক এক মাসে এক একটা ঘরে থাকে, বৈশাখ মাসে মেসে এরকম করে থাকে, সেই অনুযায়ী আমরা প্রেডিক্ট করে দিতে পারি, আমরা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই সময়টা বাচ্চার জন্ম নিলে কিন্তু ভালো বেবি হবে, ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, রাশিচক্র জিনিসটা কি? হ্যাঁ, রাশিচক্র জিনিসটা বলতে গেলে রাশিচক্র হলো আমাদের পৃথিবীর চারিদিকে যে একটা পটির মতো অবস্থান করছে, আপনার নিরক্ষরেখার 7 ডিগ্রি দক্ষিণে এবং 7 ডিগ্রি উত্তরে, ঠিক আছে। দুটো যে মানে পটির মতো একটা বেল্ট অবস্থান করছে, এটা কিন্তু দেখা যায় না চোখে, ঠিক আছে, কিন্তু পুরোটাই ক্যালকুলেশন, পুরোটাই ক্যালকুলেটিভ। আমরা এক একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি করে, ঠিক আছে। তো মেষ থেকে মানে 360 ডিগ্রি পুরো রাউন্ডে আছে, 12টি ভাগ করা হয়েছে এটাকে। তো এক একটা রাশি এক একটা তত্ত্বকে নির্দেশ করে, ঠিক আছে। চর তত্ত্ব, স্থির তত্ত্ব, দৈত্য তত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই তত্ত্বগুলো নিয়ে এবং শক্তিগুলো নিয়েই রাশি সৃষ্টি হয়েছে, ঠিক আছে। যেমন মেষ রাশির চর শক্তি এবং অগ্নি তত্ত্ব, বৃষ রাশির পৃথ্বী তত্ত্ব কিন্তু স্থির শক্তি, ঠিক আছে। মানে এদের ফারাকটা কি হয়? এদের মধ্যে চর শক্তির মধ্যে সবসময় অ্যাক্টিভনেসটা থাকবে, ঠিক আছে, অ্যাক্টিভ থাকে সবসময়, এবং স্থির শক্তির মধ্যে একটা স্থবিরতা, একটা স্থির থাকার একটা প্রবণতাটা থাকবে, ঠিক আছে। মিথুনের মধ্যে দ্বৈত স্বভাব, মানে 15 ডিগ্রি স্থির, 15 ডিগ্রি চর, ঠিক আছে, মানে অস্থিরতাও থাকবে, স্থিরতাও থাকবে এবং স্থিরতাও থাকবে, দুটোর মিশ্রণ থাকবে এদের মধ্যে। কর্কট হচ্ছে জল রাশি কিন্তু চর রাশি, ঠিক আছে। তো জল চর এর মধ্যে একটা গভীর একটা সমুদ্রের একটা ঢেউয়ের মতো থাকবে, মানে জলটা সবসময় খেলছে, মানে সবসময় ঢেউ দিচ্ছে, এরকম একটা ব্যাপার থাকবে। আচ্ছা, সিংহ হচ্ছে স্থির অগ্নি, মানে যে অগ্নিটা মানে ভাটির অগ্নির মতো একদম সবসময় জ্বলছে, এরকম একটা স্থির, মানে সবসময় অ্যাগ্রেসিভ হয় এরা, মানে খুব ঝগড়া পছন্দ নাকি? ঝগড়া ঠিক পছন্দ করে না, কিন্তু সিংহ রাশি একটা বৈশিষ্ট্য হলো এদেরকে একটু খেপিয়ে দিলে এরা খুব রেগে যায়, ঠিক আছে। আচ্ছা, এদের সঙ্গে খুব শান্তশিষ্ট ভাবে বা মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেওয়া যেতে পারে, বা ভালোবাসা দিয়ে এদেরকে কিন্তু অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সিংহ রাশিকে রাগিয়ে দিলে কিন্তু এরা কোনোদিন মানে বেঁকে বসবে, সেটা উল্টো কাজ করবে, ঠিক আছে, বা রাগ হয়ে যাবে ভীষণ বেশি। আচ্ছা, ঠিক আছে, সিংহ রাশির একটা এটা বৈশিষ্ট্য। এবার সিংহ রাশির পরে চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে দ্বৈত স্বভাব কিন্তু আপনার পৃথ্বী,
দ্বৈত পৃথ্বী, ঠিক আছে। তো এখানে একটা সাইনটা হচ্ছে একজন যুবতী মহিলা হচ্ছে একটা প্রদীপ নিয়ে যাচ্ছে একটা নৌকোয় পা, একটা নৌকার ডাঙায়, মানে এদের মধ্যে একটা দ্বৈত ভাব থাকবে, মানে উঠবো কি উঠবো না এরকম একটা ভাবনা, কিন্তু এক মুখে যাচ্ছে, ওদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাবটা দেখা যায়। কিন্তু সেটা কি তারা জীবনে সবসময় ঠিকঠাকই থাকে? যদি ভালো ডিসিশন নেয় তাহলে কিন্তু ভালো হতে পারে, কিন্তু যদি খারাপ ডিসিশন নেয় সে খারাপটাই কিন্তু সে বেছে নেবে। এই জন্য একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে যে সে ঠিক ডিসিশন নিচ্ছে না ভুল ডিসিশন নিচ্ছে, এটা একটু ভেবেচিন্তে নেওয়াটা দরকার কন্যার ক্ষেত্রে। ফাইন। এবার তুলার ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা হচ্ছে বায়ু এবং চর রাশি, ঠিক আছে। বায়ু রাশির জন্য এই জন্য সব মিশুকে মানে মিশে যেতে পারে সব জায়গায়, ঠিক আছে। এবং চর রাশির মধ্যে খুব মানে বায়ু প্রবাহ ঝড়ের মতো, ঠিক আছে। এবং এরা ভীষণ ব্যালেন্সিং হয়, ব্যালেন্স করতে ভালোবাসে, সবার সাথে তাল মিলিয়ে চলবে। আচ্ছা, এই যে তুলাকে বলে হালকা রাশি, যেহেতু বায়ু রাশি জন্য একটা হালকা রাশি বলা হয়, এবং ওই জন্য সবার সাথে মিশে যেতে এরা পছন্দ করে, এবং এদের মধ্যে একটা সৌন্দর্যপ্রিয়টা মানে ব্যাপারটা থাকবে, সৌন্দর্য ভাব, যেহেতু এখানে শুক্রের ঘর, শুক্রের নিজস্ব ঘর, এই জন্য একটা সৌন্দর্যপ্রিয় ভাব একটা থাকবে। ফাইন। আর একটা ছোট্ট পয়েন্ট বলে দিন, সেটা হচ্ছে এই যে হালকা রাশি শুনলেই আমরা বলি অনেক সময় একটা প্যারানর্মাল অনেক কিছু দেখে, এটাও কি সত্যি? সত্যি, কারণ ওদের মধ্যে একটা অ্যাটাকস মানে কোনো কিছু একটা মানে অ্যাবনর্মাল জিনিসকে বা আত্মাদেরকে এটা ফিল করতে পারে সহজে। এদেরকে ভীষণভাবে মানে বলা হয় যে মানে বাতাস লাগা, হাওয়া লাগা, এরকম ব্যাপারটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়, এবং এরা ভীষণভাবে ফিল করে। এবং এই যে এর পরের রাশি বৃশ্চিক রাশি, এদের হচ্ছে কালপুরুষ অঙ্কের মানে রাশিচক্রের অষ্টম ঘর, ঠিক আছে। বৃশ্চিক রাশির মধ্যেই একটা রহস্যময়তা থাকবে, মানে তারা কি মানে ট্রান্সপারেন্ট বা উল্টো দিকের মানুষ তাদের বুঝতে পারবে না, এবং এদের মধ্যে একটা গোপনীয়তা থাকবে অবশ্যই, কিন্তু এদের মধ্যে একটা প্যারানর্মালিটিটার ব্যাপারটা থাকবে, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা এইসবগুলোর কিন্তু দিক থাকবে। আর তুলা রাশির মধ্যেও থাকবে, তুলা রাশির মধ্যেও থাকবে, কারণ তুলা রাশিতে শনির উচ্চস্থ ঘর, ঠিক আছে। তো তুলা রাশির মধ্যেও থাকবে। আচ্ছা, এর আগে আমরা একটা কর্কট মিস করে গেছি। কর্কট রাশির মধ্যে যে একটা জল তত্ত্ব, চর জল এবং চন্দ্রের নিজস্ব ঘর, এদের মধ্যে ভীষণ ইমোশনাল ব্যাপারটা থাকবে, ইমোশন মানে আবেগপ্রবণ ব্যাপার কর্কটের মধ্যে ভীষণ বেশি। আচ্ছা, এবারে চলে আসি ধনু রাশিতে সিম্বলটা দেখবেন একটা টার্গেটফুল, একটা মানে ওপরের অংশটা একজন মানুষের ধনুক নিয়ে আছে, এবং পিছনের অংশটা ঘোড়ার একটা আছে, ঠিক আছে। তো এরা ভীষণ টার্গেট ফিক্স করে চলে আর কি, টার্গেট নিয়ে যেটা করবে বলবে এটা করে থাকবে, ঠিক আছে। এবং এটা অগ্নি রাশি, এবং এদের মধ্যে বৃহস্পতির একটা গুণ থাকবে, বৃহস্পতি যেহেতু ঘর, বৃহস্পতির গুণ থাকবে এদের মধ্যে, মানে আধ্যাত্মিকতা ব্যাপার, নবম ঘর তো এটা রাশিচক্রের মানে কালপুরুষের নবম ঘর, এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা ব্যাপার থাকবে। মকর হলো শনির ঘর, শনির পজিটিভ ঘর, এবং চর পৃথ্বী, এখানে পৃথ্বী রাশি মানে মকর রাশিতে শনির নিজের ঘর। তো এখানে এদের মধ্যে একটা কি বলবো, একটা ক্রিয়েটিভিটি থাকবে, একটা মানে পরিশ্রমী ব্যাপার একটা থাকবে, এরা কাজ করতে ভালোবাসবে। শনির যেরকম যেহেতু জাতক, মনের দিক থেকে কেমন হবে? মনের দিক থেকে ভীষণ ভালো হয়, আচ্ছা, ঠিক আছে। যেহেতু কিন্তু এখানে যেহেতু চন্দ্রের নক্ষত্র একটা অবস্থান করছে শ্রবণা, মনের দিক থেকে মকর রাশি বেশ ভালোই হবে, কিন্তু এখানে চন্দ্রের যেহেতু নিজস্ব মানে নাশস্থ ঘর, উল্টো দিক, কর্কটের উল্টো দিক, সেখানে এদের মনের মধ্যে কিছু ডিপ্রেশনও কাজ করবে কখনো কখনো। আচ্ছা, এরপরে চলে আসি কুম্ভতে। হ্যাঁ, কুম্ভ রাশি হলো শনির আরেকটি ঘর, শনির হচ্ছে পজিটিভ ঘর হচ্ছে কুম্ভ রাশি। তো এখানকার জাতকও ভীষণ পরিশ্রমী হবে, কায়িক শ্রম করতে পছন্দ করবে, এবং এদের মধ্যে একটা সঞ্চয় ব্যাপার থাকে কুম্ভ রাশিদের মধ্যে, এবং ভীষণ কথা বলতে ভালোবাসে এরা, ঠিক আছে। এবং এটা হচ্ছে কুম্ভ রাশি হচ্ছে স্থির আপনার স্থির বায়ু, এখানে বায়ুটা চলাচল করে না, ঠিক আছে। মানে এটা কি খুব ধীর স্থির প্রকৃতির হতে পারে, যেহেতু শনি হচ্ছে স্লো মোশনে চলে ভীষণভাবে। তো এদের মধ্যে একটা স্থিরতা, ভদ্রতা, এগুলো ব্যাপার একটা থাকবে, ঠিক আছে। ন্যায় নীতিবোধ, নিয়মানুবর্তিতা, এগুলো থাকে ভীষণভাবে। আচ্ছা, এরপরে চলে আসি মীন রাশি হলো জলরাশি, দ্বৈত জল, ঠিক আছে। এখানে বৃহস্পতির ঘর, এখানে আবার কেতুরও স্থান ধরা, মানে কেতুর ত্রিকোণ ধরা হয়, মূল ত্রিকোণ, ঠিক আছে। যে কি হবে তাতে, এখানে কেতু ভালো ফল দিতে পারে, আচ্ছা। তো মূল ত্রিকোণ ধরা হয় কেতুর যেহেতু বৃহস্পতির ঘর, এখানে বৃহস্পতির সাথে মানে কেতুর অবস্থান করছে। তো মীন রাশি হলো মোক্ষের ঘর, ঠিক আছে। এবং কেতু হলো মোক্ষের কারক, বৃহস্পতিও মোক্ষের কারক, সেজন্য
মীন রাশি হলো দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর থেকে আমরা মোক্ষ দেখি, মানে রাশিচক্রে দ্বাদশ ঘর থেকে আমরা মোক্ষ বিচার করি, ঠিক আছে। তো মীন রাশি হলো সেই ঘর যেখানে যেখানে মানুষের মুক্তি বা মোক্ষ, রাশিচক্রের শেষ ঘর, ঠিক আছে। একদম। তো এই জন্য কেতুকেও এই ঘরে মানে ভালো ধরা হচ্ছে, ভালো ফল দেয়, যেহেতু মুখ্যের কারক। আচ্ছা এবারে বলুন যে এই যে প্রত্যেক মানুষের ধরে নিলাম রাশি অনুযায়ী যে তার ফলটা হয় বা আমরা যে ডেলি প্রেডিকশন দেখি 99% মেলে না, তার কারণটা হলো সকলের একই সাথে তো জন্ম হয়, মানে অনেকের হয়তো হতে পারে একই দিনে একই সময়, কিন্তু তাদের মধ্যে মানে হবে না। কারণ কি, একই সময় তাদের, এক নম্বর হচ্ছে তাদের গর্ভে একই সময় আসেনি, ঠিক কথা। দ্বিতীয় নম্বর হলো তাদের মা বাবার মানে তাদের স্থানকাল পাত্র আলাদা হচ্ছে। একজন নিশ্চয়ই মানে খুব খুব অবস্থা সম্পন্ন মানুষের বাড়িতে যে জন্মেছে যে বাচ্চা এবং খুব গরিব ঘরে জন্মেছে যে বাচ্চা, তাদের ভাগ্য এক হবে না, কারণ তারা প্রথম থেকে ডেভেলপমেন্ট পায়নি, ঠিক আছে। এবং তাদের মা বাবারও উপর ডিপেন্ড করে। বাচ্চাদের প্রথমত তাদের মা বাবার রাশিচক্রের ওপর অনেকটা ডিপেন্ড করে, যে কারণে দেখা যায় যে একই সময় একই দিনে জন্ম হলেও তাদের কিন্তু ভাগ্য এক হয় না। আর রাশি ওই যে আপনার রাশিফল বিচার, এটা একটা স্থূল বিচার। এই বিচারটা মানে মোটামুটি একটা ওভারঅল বিচার করা হয়, কারণ সবার তো দশা অন্তর্দশা এক হতে পারে না, না সবার একই রাশি একই নক্ষত্র হতে পারে, কিন্তু দশা অন্তর্দশা এক হয় না, সেখানেই মানুষের ভাগ্য বদলে যায়, মানুষের ভাগ্যটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা এই যে আমরা শুনে থাকি যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এগুলো কি মানুষের টোটাল অ্যাস্ট্রোলজিক্যালি ফিউচার চেঞ্জ করতে পারে? অবশ্যই, এগুলো হচ্ছে তত্ত্ব, ঠিক আছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এগুলো হচ্ছে বিভিন্ন রকমের তত্ত্ব কাজ করে। মানুষের শরীরের মধ্যে দেখতে হবে যে কোন তত্ত্বটার মানে ভারসাম্যতা বিঘ্নিত হচ্ছে, মানে অগ্নিতত্ত্ব না পৃথ্বীতত্ত্ব না বায়ুতত্ত্ব না জলতত্ত্ব, কোন তত্ত্বটার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। সেই ভারসাম্যটা বিঘ্নিত হলেই সেই ফল মানে খারাপ ফলটা দেবে। আমাকে একটু যদি মানে আমার দর্শকদের সুবিধার জন্য একটু যদি বলেন, এই চারটের ঘাটতি বুঝবো কি করে, আর সেটার নর্মাল প্রেডিকশন কি, মানে টোটকা? দেখুন, এখানে নর্মাল প্রেডিকশন বা টোটকা বলা যেতে পারে, কিন্তু টোটকার চেয়ে আমি রেমেডি দিয়ে মানে রত্ন রেমেডিটাকে বেশি প্রেফার করি, স্টোন প্রেডিকশন যেটা, এবং টোটকাটাও কাজ হয়, টোটকা যে হয় না তা বলবো না। আমাকে একদম জিস্টে যদি বোঝান যে ধরে রাখুন আমার মধ্যে অগ্নির ডিস্টার্ব আছে, আপনার মনে হলো, সেটা কি পয়েন্ট দেখে আপনি বুঝবেন? দেখতে হবে আপনার রাশিচক্রটা কি আছে, মানে রাশিচক্রে যদি আপনার রবি এবং মঙ্গলের কোনো প্রভাব খারাপ থাকে তাহলে জানতে হবে যে আপনার অগ্নিতত্ত্বের কোনো একটা ডিস্টার্ব আছে, মানে মাঙ্গলিক যোগটাকে মাঙ্গলিক যোগ না, মাঙ্গলিক যোগটা হচ্ছে অন্য একটা যোগ। আচ্ছা, তো এটা হচ্ছে লগ্নের সপ্তমে, অষ্টমে, দ্বাদশে যদি কোনো মঙ্গল থাকে কোনো জাতক বা জাতিকার, তাহলে সেটাকে মাঙ্গলিক ধরা, এটা পরে আসছে। এখানে দেখা যাবে যে কারো শরীরের মধ্যে অগ্নিতত্ত্বের ডিসব্যালেন্স মানে খুব বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি বেশি হয় তাহলেও খারাপ, যদি কম হয় তাহলেও খারাপ, সেটা ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে। এবং বিভিন্ন তত্ত্বের উপরে ডিপেন্ড করে তার শরীরের স্ট্রাকচার গঠিত হবে। একজন বায়ু তত্ত্ব যার শরীরের মধ্যে আছে তার চেহারাটা পাতলা সরু, মানে রোগা হবে, হ্যাঁ। কিন্তু যাদের মধ্যে দেখবেন যে জলতত্ত্বের প্রভাবটা বেশি, তাদের মধ্যে স্থূলতা থাকবে। আমার মধ্যে কি তাহলে জলতত্ত্ব বেশি? পৃথ্বীতত্ত্ব থাকলে তাদের মধ্যে একটু স্থূলতা থাকবে। আমার মনে হয় ব্যালেন্সিংই আছে। না এত মোটা আমি, নিশ্চয়ই জলতত্ত্ব বেশি হতেই পারে, তো ব্যালেন্স করে নিতে হবে সেটাকে, একদম। আচ্ছা এবার আমাকে তাহলে বলুন যে সেটা হচ্ছে প্রতিকারের ক্ষেত্রে কি তাহলে বলছেন যে স্টোনটাই শেষ কথা? দেখুন, প্রতিকারের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রতিকার করা হয়ে থাকে, ঠিক আছে। আমি বিস্তারিত বলছি। তো আমরা গ্রহদেরকে প্রথমত আমরা তিন ভাবে আমরা প্রতিকারকে ভাগ করছি, ঠিক আছে। এক হচ্ছে রেমিডিয়াল, মানে রত্ন দেওয়া, ঠিক আছে। দুই হচ্ছে টোটকা বা পুজো পাঠ কিছু, ঠিক আছে। দেবতাদেরকে সন্তুষ্ট করে তার পুজো করে সেই গ্রহটাকে শান্ত করা, ঠিক আছে। এখানে তার মানে আমি একটা জিনিস বলি যে মানুষরা সত্যিকারের ভালো রত্ন অ্যাফোর্ড করতে পারছে না, তারা চাইলে পুজো করে বা মন্ত্রপাঠ করে চ্যান্টিং করেও তার ভাগ্যকে ভালো করতে পারে, কিন্তু সেটা তাদের পরিশ্রম সাপেক্ষ এবং তাদেরকে দেখতে হবে যে তাদের সেটা সুইটেবল কিনা, ঠিক আছে। আচ্ছা, এবারে সবার তো সব পুজো সুইটেবল নাও হতে পারে, সেটা দেখে নিতে হবে। এবং সবার সব রত্ন সুইটেবল হয় না,
লগ্ন অধিপতিকে প্রেডিকশন দেওয়া যায়, লগ্নপতি, লগ্নপতি, কোণপতি, কেন্দ্রপতি এগুলোকে দেওয়া যায়। কোণ মানে হচ্ছে 1, 5, 9 এই ঘরের মালিকগুলো কিন্তু সবসময় বন্ধু, ঠিক আছে, বন্ধু প্ল্যানেটকে কিন্তু প্রতিকার দেওয়া যায়। কিন্তু তাদের এনিমি হলে মানে শত্রু গ্রহ হলে তাদেরকে কিন্তু ঝট করে প্রতিকার না দেওয়াই ভালো, দিলে কিন্তু উল্টো কাজ হতে পারে। অনেকে হয়তো দিয়ে থাকে কিন্তু কিভাবে দেয় সেই লজিকটা ঠিক বোধগম্য হয় না। কিন্তু শত্রু প্ল্যানেটকে দিলে সেখানে অনেক ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে শত্রু প্ল্যানেটের দেবতাকে তুষ্ট করে বা সেই গ্রহকে তুষ্ট করে অন্যভাবে একটু প্রতিকারটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা মানে কোনো তন্ত্রের কাজে বা লাগে, হ্যাঁ, বা যজ্ঞ করে এগুলোকে কিন্তু করতে হবে। ফাইন। এবার আমাকে বলুন, এটা তো শত্রু গ্রহর ক্ষেত্রে জানলাম, কিন্তু অনেকেরই পিছনে শত্রু আছে, ব্যাক বাইটিং আছে, পিছনে নেগেটিভ কথা বলে, পিছন থেকে শত্রুতা করে, তারা কিভাবে সেটাকে কমাবে? হ্যাঁ, সেক্ষেত্রে যদি কাউকে মানে ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা কালা জাদু কোনো মানে কোনোভাবে যদি ক্ষতি করে থাকে, এগুলো তো এখন বেশি করে থাকে, তো তাহলে তার ছক দেখতে হবে, তার রাশিচক্রে দেখতে হবে যে তার মধ্যে মানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কোনো বাজে কানেকশান বা কেতু এগুলো সব গ্রহগুলো থাকে কিনা। বা সে দেখা যাবে তার মধ্যে একটা কোথাও মানে রোগ, মানে দীর্ঘদিন ধরে কোনো একটা রোগে ভুগতে থাকবে, ঠিক আছে, শরীরটা দিন দিন খারাপ হয়ে যাবে, রোগা হয়ে যাবে, তার মধ্যে ডাক্তারে কোনো টেস্ট করবে, কোনো ধরা পড়বে না, কিন্তু তার মধ্যে একটা শারীরিক অসুস্থতা একটা চোখে পড়বে, শারীরিক এবং মানসিকভাবেও সে ভেঙে পড়বে, সবসময় তার মধ্যে একটা কিছু নেগেটিভিটি কাজ করবে, ঠিক আছে, মানে ডিপ্রেশন নাকি খিটখিটে মেজাজ হয়ে যাবে, খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে, ডিপ্রেশন হয়ে যেতে পারে, তার কিছু ভালো লাগছে না, ঠিক আছে, এবং অনেক কিছু দেখতে পারে সে, এবং সে কি আস্তে আস্তে মানে ঈশ্বর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলবে, হ্যাঁ, এবং সে নিজেকে ধীরে ধীরে সে মানে আরো খারাপ দিকে চলে যাবে, তার অর্থনৈতিকভাবে বলুন, স্বাস্থ্যনৈতিক, মানে যে কোনো দিক দিয়ে সে ভেঙে পড়বে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কাজ, ব্ল্যাক ম্যাজিক করে এগুলোকে মানুষের ক্ষতি করতে চায়। এগুলো এরা মোটামুটি চেনা পরিচিতর মধ্যে থেকেও হতে পারে, বা চেনা পরিচিতর মধ্যে থেকে বেশিরভাগ হয় হিংসা থেকে, একদম হিংসে করে। কারণ আমারও মনে হয় এটাই যে কোনো অপরিচিত মানুষ তো আর আমার ক্ষতি করতে আসবে না, আমাকে যে চেনে সেই আমার ক্ষতি করার কথা ভাববে। আচ্ছা, এবার একটা জিনিস বলুন মহারাজজি, সেটা হচ্ছে কেউ যদি নিজের লাককে ভালো করতে চায়, আরো বেটার করতে চায়, সে কি করবে? লাককে ভালো করতে চাইলে আগে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে তাকে যেতে হবে। প্রথমত জানতে হবে, আপনারা সাধারণ মানুষ তো বুঝতে পারবে না যে কীভাবে মানে কোন গ্রহটাকে চার্জ করলে ভালো হয়। অনেকে দেখবেন যে ওষুধের দোকান থেকে যেমন ওষুধ কিনে খায়, সেরকম পাথরের দোকান থেকে যেটা মনে আসছে সেটা পাথরটা কিনে পড়ে ফেলছে, বা কোনো কিছু করছে, এটা মন্ত্র মানে যে কোনো মন্ত্র পাচ্ছে ইউটিউব থেকে, হয়তো সেটা পাঠ করছে, কিন্তু এতে অনেক সাইড এফেক্ট হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। আপনাকে একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আগে জানতে হবে যে আপনার কোনটা সুইটেবল, আপনার কোনটা করলে ভালো হয়। আপনার রবিকে প্রতিকার করা উচিত নাকি শনির প্রতিকার করা উচিত। রবি এবং শনি অ্যান্টি, তো রবি এবং শনি দুটোর প্রতিকার কিন্তু একসাথে চলে না, হয় আপনার রবি করতে হবে, নয় শনিকে করতে হবে। যেটা করবেন আপনাকে ভেবেচিন্তে আগে একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার মতামত নিয়ে তারপরে করতে হবে। যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না, ঠিক আছে। ছোটখাটো রোগে এটা হতে পারে, কিন্তু বড় কোনো রোগ হলে আপনাকে কিন্তু একদম প্রপার গাইডেন্সের কাছে যেতেই হবে, না হলে কিন্তু আপনার ভাগ্যটা আরো খারাপ দিকে যেতে পারে। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলুন, যে আমি দু একটা জায়গায়, যেমন তারাপীঠ বলুন বা কালীঘাট বলুন, এরকম জায়গায় গিয়ে দেখেছি রাস্তার ধারে বসে নবগ্রহ আংটি বিক্রি করছে, মানে একটা আংটির মধ্যে 9খানা গ্রহরই ছোট ছোট কিছু একটা করা আছে। এগুলো আদৌ কাজে লাগে? দেখুন, এগুলো তো কাজে লাগে কিনা ওদের ওটা রুজির ব্যাপার। তো আপনার মতামত কি? মানুষের এবার মানুষ দেখুন, ভণ্ড যেমন আছে ভালোও তেমন আছে, ঠিক আছে। ভালো ডাক্তারও তো পাবেন, ভুয়ো ডাক্তারও পাবেন, ভালো জ্যোতিষীও পাবেন, ভুয়ো জ্যোতিষীও পাবেন, কিন্তু ভুয়ো জ্যোতিষীদের জন্য ভালোদের কিন্তু বদনামটা হচ্ছে, এটা হতে বাধ্য। কারণ মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ঠকতে এরা কিন্তু একটা সময় মনে হচ্ছে যে এগুলো ঠিক নয়, স্বাস্থ্যটা ভুল, কিন্তু স্বাস্থ্যটা ঠিক আছে, এবং মানুষকে খুঁজে বের করতে হবে কোথায় ভালো আছে, ঠিক আছে। যদি রাস্তার ধারে বসেই যদি ভাগ্য ফিরিয়ে নিয়ে যেত, তাহলে আর আমাদের কাছে এসে কি লাভ? বা সেই লোকটিও রাস্তার ধারে বসে থাকতো না, সে অন্তত একটা শোরুম বানাতো একদম বউবাজারে, না? একদম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন মহারাজ, যে সেটা হচ্ছে এই যে নবগ্রহকে শান্ত করা বা এর প্রেডিকশন কি? নবগ্রহকে শান্ত করার জন্য প্রথমত আপনাকে যদি তন্ত্র দিয়ে করতে চায়, তাহলে আপনাকে কিন্তু নবগ্রহ দেবতাদেরকে শান্ত করতে হবে, এবং নবগ্রহ নব অবতার, কৃষ্ণের যে মানে 10ম অবতার, ঠিক আছে, এখনো 10 নম্বর এখনো জন্মায়নি, তো 10ম অবতার কিন্তু 9টা গ্রহকে কিন্তু ইন্ডিকেট করে।
ঠিক কথা। এবং এবং আপনার দশম দশম যে মহাবিদ্যা, দশম মহাবিদ্যা, 9টা কিন্তু মহাবিদ্যা কিন্তু গ্রহদেরকে ইন্ডিকেট করে। এবারে আপনার কোন গ্রহটা খারাপ হয়েছে দেখতে হবে, সেই গ্রহটা মানে কোন গ্রহটাকে আপনার সন্তুষ্ট করা প্রয়োজন বা সেই গ্রহটার এনার্জিটা আপনাকে নেওয়া প্রয়োজন, ঠিক আছে। সেখানে রত্ন প্রয়োগ সম্ভব নয়, সেখানে কিন্তু মানে এই দেবতাকে সন্তুষ্ট করে আপনার সেই গ্রহটাকে প্রতিকার করতে হবে। রত্ন তো একটা মানে একটা জিনিস, ঠিক আছে, মানে পদার্থ জিনিস, ঠিক আছে। এই জিনিসটা সবসময় কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে না। অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করেছে ধরুন, বা মাঙ্গলিক করে আছে, বা কালসর্পযোগ আছে, এদের কিন্তু কোনো রত্ন পড়ে কিন্তু প্রতিকার হবে না। সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের সাহায্য নিতেই হবে আপনাকে, কিন্তু যাগযজ্ঞ বা ভালো কোনো তান্ত্রিকের সাহায্যে কিন্তু আপনাকে যাগযজ্ঞ করে সেখানে কিন্তু রেমেডি করতে হবে। না হলে কিন্তু এটা থেকে আপনার মানে রেমেডি মানে এখানে একটা আপনার যে ক্ষতিটা হয়েছিল সেটাকে রোধ করা, ঠিক আছে, সেটা যাতে না আর বাড়ে, একটাকে প্রোটেকশন দেওয়া, গাইড দেওয়া। আপনার যে পুরোপুরি একদম রিমুভ হয়ে যাবে এটুকুনি বলা যায় না, তবে যায়, তন্ত্রে সবই সম্ভব, কিন্তু আপনাকে আস্তে 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 এটাকে রিকভার করতে হবে। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলুন, যে মানুষ বা যে ব্যক্তির কাছে তার জন্মের টাইম নেই, সে কিভাবে অ্যাস্ট্রোলজি করাবে আপনার কাছে? যদি কারো জন্ম টাইম না থাকে তাহলে তার প্রথমত হস্তরেখা, 1 নম্বর হস্তরেখা দেখতে হবে। হাতের রেখাতে আপনার ভাগ্য যে এটা দেখা যায়, রিফ্লেকশনটা থাকে। এবং যদি কেউ মানে খুব ইনস্ট্যান্ট কিছু প্রশ্ন থাকে, তখন হোরারি অ্যাস্ট্রোলজিতে যেতে হবে। মানে জাস্ট আমার কাছে আসবে, সেই সময়ের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তাকে বুঝতে হবে যে তার কি রেজাল্ট, মানে তার মানে ধরুন কোনো একটা ইন্টারভিউ দিয়েছে, সে পাস করবে কি করবে না, ঠিক আছে, চাকরিটা পাবে কি পাবে না, বিয়েটা হবে কি হবে না, এই সবগুলোর যে মানে এবং এটা কতটা মেলে, এগুলো 100% মেলে, ঠিক আছে। এগুলো ইনস্ট্যান্ট বিচার, তো জাস্ট আসবে, দেখে ছক দেখে বিচার করে বলতে হবে যে এর কি হবে। এবং ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা এই হোরারিতে খুব ভালো মেলে, ঠিক আছে। যে ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা সেই ইনস্ট্যান্ট এসে বলবে আমার কাছে যে আমার দেখুন তো আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। সেই সময় লগ্নটা বের করে দেখতে পাওয়া যাবে যে তার মধ্যে কিছু কানেকশান থাকবে। সেই কানেকশানটা থেকে আমি বুঝতে পারবো যে তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে। আর এটাকে কাটাতে হবে, মানে কাটিয়ে এবং ব্ল্যাক ম্যাজিকটাকে কাটাতে হবে এবং সেটাকে এমন কিছু করে দিতে হবে যাতে না আর আবার যাতে না সে আরেকজন করতে পারে। ঠিক কথা, মানে একটা প্রোটেকশন আপনি সাথে দিয়ে দেবেন, দিতে হবে অবশ্যই। আচ্ছা মহারাজ জি, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে ধরে রাখুন মানুষে ব্ল্যাক ম্যাজিক করে বা এই যে মানুষের ক্ষতিও করে, তো সেগুলো কি আবার ফিরেও আসে? ধরে নিলাম কোনো তান্ত্রিক এই রকম কাজগুলো করছে, মারণ ক্রিয়া বা এই কাজগুলো করে থাকছে, তাদের কি মানে ভবিষ্যতে ক্ষতি হয় না? অবশ্যই ক্ষতি হয়, এদের জীবনটা খুব একটা ভালো হয় না ভবিষ্যতে। আপনি মানে যারা সব নেগেটিভ কাজ করে, মানে ভালো কাজ তো অনেকেই করে, পজিটিভ ভালো, মানে ভালো কাজ যারা করে তাদের জন্য খুব একটা খারাপ হয় না, কিন্তু যারা নেগেটিভ ক্রিয়া করে দেখবেন মানে শেষ জীবনে এরা কিন্তু ভীষণভাবে ভোগে, কষ্ট পেয়ে মারা যায় ভীষণভাবে। এগুলো আমি দেখেছি অনেককেই, মানে অনেক দেখা এই জিনিসটা বাস্তবে। আচ্ছা, কোনো একটা মন্ত্র বা চ্যান্টিং আপনার মতে যেটা প্রত্যেকদিন শোনা উচিত বা পাঠ করা উচিত? অবশ্যই গায়ত্রী মন্ত্র তো সবার ওপরে, গায়ত্রী মন্ত্র এটা করতেই পারেন, ঠিক আছে, এইটুকুনি। এবং ব্ল্যাক ম্যাজিক করেছে তাদের জন্য মহামৃত্যুঞ্জয়টা ভীষণভাবে ভালো, ঠিক আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের, তো এটাকে চ্যান্টিং করতে হবে যারা বুঝছেন যে ব্ল্যাক ম্যাজিক করেছে বা করেছে, এদের কিন্তু মহামৃত্যুঞ্জয়টা ভীষণ মাস্ট, ঠিক আছে। এর সাথে আরও কিছু আছে। কতবার করে করা উচিত? মিনিমাম 108 বার করলে ভালো হয়, কারণ এটা যত করবে তত এনার্জিটা পাবে, মানে ভেতরে আমাদের যে এনার্জি, ভাইব্রেশনের এনার্জি, এই এনার্জিটা কিন্তু মানে করতে করতে বাড়বে, একটা ঘর্ষণ শক্তির সৃষ্টি হবে। এটা কি শুনলেও ভালো হয়? শুনলেও ভালো, মনে মনে জপ করতে হবে, তাহলে করতে পারলে ভীষণ ভালো। আচ্ছা স্যার, আমাকে একটা জিনিস বলুন, সেটা যে 2025 যখন শুরু হয়েছিল প্রায় প্রত্যেকেই বলেছিল এটা খুব গরম মঙ্গলের বছর, এটা খুব খারাপ হবে, বোম ব্লাস্ট হবে, চারিদিকে যুদ্ধ লাগবে। 2026 আপনার মতে কেমন যাবে? 26 হলো রবির বছর, ঠিক আছে। রবির একটা বছর আসছে, এটা তার মানে এটা কি খুব ভালো নাম যশ এইসবের ক্ষেত্রে? নাম যশের ক্ষেত্রে ভালো হতে পারে, কিন্তু রবি একটা মানে পাপগ্রহ বলা হয় রবিকে, ঠিক আছে, তো খুব ভালো বলা যায় না। এই বছরটা ভীষণভাবে মানে সরকারের উপর দিয়ে ভীষণ চাপ যাবে, বা সরকারের একটা মানে খুব টালমাটাল ব্যাপার, গরম অবস্থা চলবে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ইলেকশন আছে আমাদের 2026-এ, তো তাতে আপনার কি মনে হয় কোনো পরিবর্তন বা কিছু এরকম ঘটতে পারে?
দেখুন, পরিবর্তনের হাওয়া যদি দেখা যায়, পরিবর্তনের দিকে কিন্তু সম্ভাবনাটা আছে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলছেন? অ্যাস্ট্রোলজিক্যাল মতে সম্ভাবনা আছে, এবং অনেক বড় বড় অ্যাস্ট্রোলজাররাও বলেছেন যে পরিবর্তন আসন্ন। আচ্ছা, ফাইন। এবারে স্যার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যেসব মানুষরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে, তারা যে ধরে রাখুন যে রিচুয়াল কিছু মানছেন না, তারা নাস্তিক, তারা পুজো দেন না, তাদের কি ক্ষতি হবে নাকি যেটা ডেস্টিনি নিয়ে এসছে সেটাই হবে? না দেখুন, মানাটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? সে কে মানবে না কে মানবে সেটা নিয়ে তো বড় কথা নয়। সেটা না মেনে যদি তারা ভালো থাকে সেটা নিয়ে কোনো ব্যাপার না, তাদের ক্ষতিও হবে না ভালোও হবে না, কোনোটাই হবে না, নিউট্রালই থাকবে, ঠিক আছে? তারা তো কোনো ক্ষতি করছে না কারো। কিন্তু আপনার মতে কি, মানে বৈদিক মতে তো আমরা যদি ধার্মিক হই, আমরা যদি সৎ থাকি, আমরা যদি পূজা আর্চা করি, ধর্মের অবমাননা করে এবং ধর্মকে নিয়ে যদি খিল্লি করে যায় তাহলে কিন্তু তার একটা মানে তার মধ্যে একটা ব্যাকফায়ার হতেই পারে, ঠিক আছে? সে যখন প্রবলেমে পড়বে সে তখন কিন্তু আর কিছুই করার থাকবে না তার। আমাদের কিন্তু আমরা ঈশ্বরকে ডেকে পাওয়ার, মানে ঈশ্বরকে ডেকে একটা সুপারন্যাচারাল মানে একটা পাওয়ার আমরা অনুভব করি, বা সেইটার সাহায্য নিয়ে কিন্তু আমরা অনেক সময় উতরে যাই, মনের জোরে বলুন বা ঈশ্বরের আশীর্বাদে, ঠিক আছে? তাদের কিন্তু সেই সুযোগটা নেই, তারা কিন্তু ওই বোকার মতো পড়েই থাকবে। ঠিক কথা। এবার একদম একটা অন্য ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনি স্পিরিচুয়াল কিছু থেকে সরে গিয়ে প্যারানর্মাল কিছুতে বিশ্বাস করেন, অর্থাৎ ভৌতিক কিছু ব্যাপার, ভূতে বিশ্বাস করেন? দেখুন, যদি ঈশ্বর থেকে থাকে বা ভগবান বলে কিছু অস্তিত্ব থেকে থাকে তাহলে কিন্তু শয়তানও আছে, ভূতও কিন্তু আছে, ঠিক আছে? নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি, এই দুটো কিন্তু এনার্জি থাকবে, এনার্জি নিয়েই কিন্তু সৃষ্টি সব কিছু, ঠিক আছে? পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জি থাকতে বাধ্য। আপনি কোনো সময় ফিল করেছেন? অবশ্যই, যখন আমরা শ্মশানে বা কবরে যখন যাওয়া হয় তখন একটা মানে কি বলবো, একটা ফিলটা ঠিক বোঝানো যাবে না, হ্যাঁ? একটা শীতলতা বা একটা গা ছমছম ব্যাপার তো থাকেই, তার মধ্যে একটা কিছু যেন একটা অস্তিত্ব মনে হয়, যে কিছু যেন একটা, যে আমরা ছাড়াও কেউ একজন আছে, ঠিক আছে? এরা মানে আমার মতোই কেউ একজন আছে, কিন্তু তার শরীর নেই, কেউ একজন আছে ওখানে, মানে অবয়ব একটা কোনো এনার্জি বোঝা যায়। কিন্তু ওই যে ওরা আমাদের শরীরের যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম দেহ, এই দেহ কিন্তু মানে থাকে, মুক্তি পায় না যে দেহ, আত্মা, সেই এনার্জিটা রয়ে যায়, এনার্জিটা কিন্তু থাকে। এরা কি আমাদের ক্ষতি করতে পারে না পারে না কিছু? দেখুন, ওদের ক্ষতি করলে ওরা ক্ষতি করবে অবশ্যই, এক নম্বর। দ্বিতীয়ত, কিছু ব্যাড স্পিরিট থাকে, কিছু গুড স্পিরিট থাকে, ঠিক আছে? ব্যাড স্পিরিট কিন্তু ক্ষতি করতে চায়, এদের বাস্তব জীবনে এরা যখন জীবিত ছিল তখনও ক্ষতি করতো, এদের স্বভাবটা কিন্তু যায় না, ঠিক আছে? এরা কিন্তু ওই ক্ষতিই করতে থাকে, এদের কিন্তু বাস্তব জীবনে যখন ছিল মানে এর ক্ষতি করছে ওর ক্ষতি করছে করতো। এবং গুড স্পিরিট যারা, তারা কিন্তু ভালো লোক, ভালো কিছু করতো, ঠিক আছে? তাদের সেটা স্বভাবে রয়ে গেছে, সে ভালো কিছু করে, হেল্প করে দেয়, এগুলো হয়। বাহ, আপনার সঙ্গে গল্প করে ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানলাম, আমার দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগলো। আপনাদেরকে বলছি, অর্থাৎ আমার দর্শক বন্ধুদের বলছি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। আমরা ধীরে ধীরে আরও এগোবো, একদিনে তো সব কিছু বলে দেওয়া তো সম্ভব নয়, আমরা আরও এগিয়ে যাবো এপিসোড। একদম, এটা একটা ভাস্ট সাবজেক্ট, সেহেতু আপনারা দেখতে থাকুন, এরকম আরো অনেক কিছু জানতে পারবেন। তবে যাওয়ার আগে আমি গুরুজির কাছ থেকে একটা রেমেডি জানতে চাইবো, ভালো থাকার ফর্মুলা কি আপনার মতে? ভালো থাকার ফর্মুলা, সকালে খুব ভোরে উঠতে হবে, ভোরে উঠতে হবে, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, খাওয়াটা গুড মানে ভালো সাত্বিক আহার করতে হবে। আমরা মাছ মাংস খাওয়া যেতেই পারে, কিন্তু সেটা লিমিটেড, খুব বেশি না খুব কম না, যতটুকুনি প্রয়োজন শরীরের পক্ষে, কোনো কিছুই অতিরিক্ত তো ভালো না, ঠিক আছে? চাণক্য বলেছেন যা কিছু অতি হয় সবটাই বিষ, অতিরিক্ত যেটা হবে সেটাই বিষ হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে লিমিটেশন রেখে খেতে হবে সেই জায়গাটা, এবং অন্যের প্রতি হেল্পফুল থাকতে হবে, জেলাসি করলে চলবে না, হিংসা জেলাসি এই জিনিসগুলোকে বর্জন করতে হবে এবং সৎ কর্ম করতে হবে, ভালো কাজ করুন, ভালো থাকবেন। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনিও ভালো থাকবেন, রাধে রাধে, নমস্কার।